কোশ্চেনটা কি, হয়তো কোশ্চেন ওরিয়েন্টেশনটা একটু উল্টা, তো একটু কষ্ট করো। সরল দোলন গতিতে স্পন্দিত কণার শুরুতে x -a/√2 এবং শুরুতে x অক্ষে ধনাত্মক দিকে চলনশীল x এর সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে, এবং এই ক্ষেত্রে ইকুয়েশন বের করার জন্য কন্ডিশনটা কি, আমরা এখানে কন্ডিশনটা দেখতে পাচ্ছি। আমাদের বলা হচ্ছে x -a/√2 পজিশনে থাকবে। আচ্ছা, আমরা কেন চলে গেলাম? আমাকে একটু তাসিন জানাবা যে আমাকে স্টিল শোনা যাচ্ছে কিনা। আমার ল্যাপটপ থেকে ডিসকানেক্টেড হয়ে গেছি আমি। জি ভাইয়া, সবকিছু ঠিকঠাকই আছে। আমার এখানে আপনাকে শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আই থিংক আমার ল্যাপটপে মেবি একটু ঝামেলা হয়েছে, এজন্য স্ক্রিনটা চলে যাচ্ছে। তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাই। একটা ইকুয়েশন বের করতে হবে, এবং ইকুয়েশনটা খুবই সহজ, একদমই আমাদের বলতে পারো যে বেসিক কনসেপ্ট যেভাবে আমরা ক্লিয়ার করছিলাম শুরুতে ওভাবে। বলা হচ্ছে x -a/√2 পজিশনে আছে। আমাদের সরল দোলকটা -a/√2 পজিশনে আছে। ধর কোথায়? তাহলে এটা যদি আমাদের একটা সরল দোলক হয়, আমরা চিন্তা করতে পারি যে আমরা ধরে নিই এই দিকটা হচ্ছে পজিটিভ এবং এই দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে সে এই দিকে কোনো একটা প্রান্তে আছে, হ্যাঁ, এইদিকে কোনো একটা জায়গায় আছে সে, এবং এই ক্ষেত্রে তার আমার এক্স এর ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা তো জানি x ফর্মুলা কি, a sin ω t প্লাস ডেল্টা, এটা আমরা জানি। তাহলে এখানে আমাকে কি করতে হবে? আচ্ছা, তাহলে শুরুতে x অক্ষের ধনাত্মক দিকে চলনশীল, তাহলে x অক্ষের ধনাত্মক দিক এবং x অক্ষের ঋণাত্মক দিক, এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি? একটু কমেন্ট দেখতে থাকি, কারণ তোমরা আসছো কিনা। 178 জন, হ্যাঁ, অলমোস্ট অনেকে চলে আসছে। ওকে, আমাকে দেখা যাচ্ছে না কারণ আমার ল্যাপটপের ক্যামেরাটা কেন জানি, মানে জুমটা কেন জানি আবার ডিসকানেক্টেড হয়ে গেল। ল্যাপটপ আমি একটু আবার কানেক্ট করার চেষ্টা করি। ক্যামেরা দেখতে পাবো, হ্যাঁ, আমাকে দেখতে পাবো, সমস্যা নেই। আমরা একটু এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। আমরা জানি আমাদের ইকুয়েশন হচ্ছে x a sin ω t প্লাস ডেল্টা, বাট এখানে আমাদের বিস্তারটা দেয়া নাই ফার্স্ট অফ অল। আচ্ছা, এবং আমাদের একটা পজিশন দেয়া আছে -a/√2 অবস্থান থেকে শুরু হয়েছে। আচ্ছা, কোশ্চেনটাই ক্লিয়ার না, যে কোশ্চেনটা করেছো সে ভালো করে ক্লিয়ার করে কোশ্চেনটা করতে পারো নাই, হ্যাঁ, ক্লিয়ার করে কোশ্চেনটা করতে পারো নাই। তাহলে আমাদের একটু বেসিক কনসেপ্ট আলোচনা করে নিয়ে আসতাম যে কিভাবে কি হইতো। যে ধরো সে সর্বোচ্চ এই প্রান্তে একদম বাম প্রান্ত থেকে তার যাত্রা শুরু হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে আমাদের সবকিছু সেম থাকতো, জাস্ট এখানে কি হইতো, আদি দশাটা চেঞ্জ হতো না, ω t প্লাস ডেল্টা, এই ডেল্টার মানটা চেঞ্জ হতো। কেন? কারণ সে তো সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে নাই, সে যাত্রা শুরু করেছে কোন একটা প্রান্ত থেকে। তাহলে যে প্রান্ত থেকে যাত্রা শুরু করেছে সেভাবে হিসাব করব। এখন তুমি যদি চিন্তা করে নাও যে আমার আলটিমেটলি সরল দোলকটা ধরো প্রথমে এদিকে যাবে, তারপর এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এখানে যাবে, তারপর আবার এখান থেকে এখানে ফেরত আসবে। তাহলে আমার সরল দোলক, আচ্ছা ক্যামেরা তো নাই, তাহলে সরল দোলকটা প্রথমে আমি চিন্তা করতেছি ডানে যাচ্ছে, ডানে গিয়ে সর্বোচ্চ পজিশনে গিয়ে আবার ব্যাক করে মাঝখানে আসতেছে, এখান থেকে আবার এই পাশে সর্বোচ্চ একটা পজিশনে চলে যাচ্ছে। তাহলে চিন্তা করো তো সে কত ডিগ্রি কোণ পার করে এই বিন্দু পর্যন্ত আসছে। এখান থেকে শুরু হয়ে এখানে গেছে π/2, ওখান থেকে আবার এখানে আসছে π/2, এখান থেকে আবার এখানে গেছে π/2, তাহলে টোটাল সে 3টা π/2 পার করে এই পজিশনে আসছে। তাহলে তার আদি দশা কত ধরবা বলো? এখানে আদি দশা ধরবো আমরা 3 × π/2, 3 × π/2। কথাটা কি বোঝা গেছে? না, তেমন কিছু মিস করো নাই, আসলে তেমন কিছু মিস করো নাই। আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে ইকুয়েশন বের করতে হয়, সরল দোলন গতির এক্স এর সমীকরণ কিভাবে বের করা যায়। এখানে কোশ্চেনটা হয়তো এরকম হতে পারতো, হ্যাঁ, যে তোমার কোশ্চেনটা ক্লিয়ার না, প্রথমত যে কোশ্চেন করেছো তার কোশ্চেনটা ক্লিয়ার না, দ্বিতীয়ত এখানে কোশ্চেনটা এরকম হতে পারতো সরল দোলন গতিতে স্পন্দনশীল কণার শুরুতে x a/2, এবং শুরুতে দুইবারই শুরুতে লিখছো কথাটা, এটা তো ভুল কথাটা, হ্যাঁ, কথাটা এরকম হওয়ার কথা ছিল না। আপনাকে দেখা যায় না ভাইয়া? হ্যাঁ, এখন দেখা যাবে, আমি আবার আসার চেষ্টা করতেছি, একটু ওয়েট করো। আমার ল্যাপটপের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল হঠাৎ করে। হ্যাঁ, আমাকে একটু দিয়ে দাও তো তাসিন, আমাকে একটু স্পটলাইট দিয়ে দাও।
বাচ্চারা আমাকে দেখতে পাচ্ছে না। তাহলে এমন হতে পারতো যে আমার এই সরল দোলকটার এটা হচ্ছে তার সর্বোচ্চ পজিশন, ধরো এটা হচ্ছে তার সর্বোচ্চ পজিশন এবং তার ইনিশিয়ালি হয়তো a/√2 এই পজিশনটাতে আছে, ঠিক আছে? এখানে হয়তো আমরা এই কাজটা করতে পারি। ইনিশিয়ালি সে এই পজিশনে আছে, তাহলে এই পজিশনে থাকা অবস্থায় তার সমীকরণটা কেমন হবে? এই পজিশনে থাকা অবস্থায় তার সমীকরণটা দেখতে কেমন হবে? বুঝো নাই ভাইয়া? আচ্ছা, এটা যে কোশ্চেন করেছিলা সে একটু আমার এখানে কেউ কমেন্ট করে করিও তো আবার কোশ্চেনটা, যেই কোশ্চেনটা পাঠাইছো সে একটু কষ্ট করে আবার আমাকে এই কোশ্চেনটা কইরো, কমেন্টে কইরো, ঠিক আছে? কারণ এখানে তোমার কোশ্চেনটা একটু ভুল লিখছো হয়তো, তুমি ঠিক করো, ঠিক করার পর আমি এটা আবার ক্লাসটা শেষ করার আগে এটা আমি আবার অ্যানসার দিই, সমস্যা নেই। আমি এটা স্কিপ করি আপাতত, কারণ এটা অনেকেই বুঝতে পারছো না, আমি এটা স্কিপ করি, পরে যাই। এখানে একটা কোশ্চেন, এখানে তো ভি ম্যাক্স এর মান দেয়া নাই, তাহলে কিভাবে আসলো? চলো এই কোশ্চেনটা দেখে আসি কে কি পাঠাইছে। আচ্ছা, বুয়েট 18-19 সালে একটা কোশ্চেন এখানে আছে, দেখো এম দেয়া আছে, দোলনকাল দেয়া আছে, তার সর্বোচ্চ সরণ নির্ণয় করো, তার সর্বোচ্চ সরণ নির্ণয় করো। তাহলে সর্বোচ্চ সরণ মানে কি? বিস্তার। সর্বোচ্চ সরণ মানে বিস্তার। তাহলে আমরা একটু সলিউশনটা দেখি। প্রথমত দোলনকাল, সেখান থেকে ওমেগা বের করা যায়। আচ্ছা হ্যাঁ, এখানে কোশ্চেন করেছো যে তাহলে ওমেগাটা বের করে নিয়ে আসলাম, ওমেগাটা বের করে আসলে ভি ম্যাক্স, এখানে ভি ম্যাক্সটা দেয়া ছিল না, তাহলে ভি ম্যাক্সটা কোত্থেকে পেলাম? ভি ম্যাক্সটা দেয়া ছিল না, ভি ম্যাক্সটা কোত্থেকে পেলাম? তাহলে আমার মনে হচ্ছে এখানে কোশ্চেনে একটু ঝামেলা আছে। ভি ম্যাক্সটা তো দেয়া নাই, ভি ম্যাক্স এর মান এখানে কত ইউজ করেছে দেখো, 1 × 10⁻³ তার মানে এখানে কোশ্চেনে দেয়া ছিল এটা, হ্যাঁ দেয়া ছিল, বাট এটা উঠাই নাই কোনোভাবে এখানে কোশ্চেনটা উঠাতে ভুল করেছে, ঠিক আছে? এখানে যেহেতু একটা স্পেসিফিক মান 1 × 10⁻³, সো এখানে মানটা দেয়া ছিল, কোনোভাবে এই কোশ্চেনে মানটা দিতে ভুল করেছে। আর যদি দেয়া থাকে ভি ম্যাক্স তাহলে তো একদমই সহজ, ভি ম্যাক্স ইকুয়াল টু এ ওমেগা, ভি ম্যাক্স ইকুয়াল টু এ ওমেগা, জাস্ট আমরা এটা বের করে ফেলবো। আর সর্বোচ্চ সরণ মানে হচ্ছে এখানে বিস্তার। নেক্সট কোশ্চেনটাতে যাই। আচ্ছা ভাইয়া, আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কোশ্চেনটা দেখতে পারার কথা। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আমি একটু এখানে এটা নাইট মোডটা অফ করে দিই, তাহলে দেখতে পাবা। এই কোশ্চেনটা দেখি, আমরা জানি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সরল দোলকের ক্ষেত্রে বিস্তারের বেগ 0 থাকে, এই বিষয়টা বুঝলাম, কিন্তু বিস্তারে ত্বরণ সর্বোচ্চ থাকে কেন? যেখানে বেগ ওই নাই সেখানে আবার ত্বরণ সর্বোচ্চ, বিষয়টা বুঝলাম না। এই ব্যাপারটা ক্লিয়ার করে দেখো, কোশ্চেনটা বুঝছো? সবাই কি কোশ্চেনটা বুঝেছো? আমরা ত্বরণ যখন ম্যাক্সিমাম ত্বরণ এ ম্যাক্স বের করতেছিলাম তখন কি করতেছিলাম? আমরা এ ম্যাক্স ইকুয়াল টু বলেছিলাম, আমরা এ ম্যাক্স ইকুয়াল টু বলেছি মাইনাস ওমেগা স্কয়ার এ, আর এর ইকুয়েশন ছিল হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার ওয়াই। যখন ওয়াই এর মান এ হবে তখন আমাদের ত্বরণটাও ম্যাক্সিমাম হবে, আমরা বলেছিলাম। এখন তোমার কোয়েশ্চেন, কেউ একজন আমাকে বলছো যে ভাইয়া তাহলে আমার ওয়াইটা যদি বিস্তারের সমান হয় তাহলে বিস্তারে তো আসলে বেগ 0, ঠিক না? আমরা জানি একটা সরল দোলকের ক্ষেত্রে কি হয়, একদম তার বিস্তার যেখানে হয় সর্বোচ্চ বিস্তার, ধর এটা হচ্ছে তার সর্বোচ্চ বিস্তার, এখানে তো আসলে তার বেগটা 0, ভি তো 0, তাহলে এখানে ভি 0 হলে এখানে আবার ত্বরণ ম্যাক্সিমাম হয় কিভাবে? এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন। এখন তো আমি তোমাকে উল্টা কোয়েশ্চেন করি, আমরা যে অভিকর্ষ ত্বরণ বের করি তখন তো আসলে কোনো বস্তু কি হয় না, গতিশীল থাকে না, গতিশীল ধরে ত্বরণ বের করি না। আমরা কি জানি, একটা পৃথিবীর উপরে তার যে আমাদের ভূপৃষ্ঠ আছে, ভূপৃষ্ঠে জি এর মান কি? ম্যাক্সিমাম আমরা জানি। ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় আস্তে আস্তে জি কি হয়?
কমতে থাকে না, জি ড্যাশ কমতে থাকে। আবার ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় জি তত জি তত কমতে থাকে। হ্যাঁ, জি তত কমতে থাকে। এভাবে উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে, এবং সর্বোচ্চ হয় কোথায়? ভূপৃষ্ঠে। তাহলে এই যে তুমি অভিকর্ষ ত্বরণ বের করছো, সেটা কি বলতেছো? ভূপৃষ্ঠে সর্বোচ্চ, উপরে গেলে কমবে, নিচে আসলে কমবে। তাহলে ঠিক সেম ভাবে এখানে আমরা কি করছি? একটা পজিশন চিন্তা করে নিচ্ছি, জাস্ট একটা পজিশন চিন্তা করে নিচ্ছি যে এই পজিশনটাতে আমার ত্বরণটা কি হবে? ম্যাক্সিমাম হবে। যত নিচে যাব ত্বরণ আলটিমেটলি আমার কমতে থাকবে। কথাটা কি বোঝা গেছে? এখানে গতিশীল থাকার তো দরকার নাই। তুমি যখন ভূপৃষ্ঠে কোনো কিছু বের করো, সেখানে কি গতিশীল ধরে কিছু বের করো? তুমি কি বের করো? জি এর মান জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, এভাবে অভিকর্ষ ত্বরণ বের করো না? তাহলে এটা তো ত্বরণ, সেটা তো অভিকর্ষ ত্বরণ। তাহলে সেক্ষেত্রে কি তুমি কি কোনো বস্তু গতিশীল হওয়া লাগে? তুমি জাস্ট দেখো যে যদি ওখানে গতিশীল থাকে তাহলে কত হবে। তাহলে জিনিসটা ওরকমই, ঠিক আছে? যে আমরা আসলে কি করি, একটা পজিশন চিন্তা করে নিচ্ছি, সেই পজিশনে আমরা চিন্তা করে নিচ্ছি যে যদি ত্বরণ বের করা যায়, গতিশীল থাকে, তখন আমার কি হবে? ওখানে গিয়ে আমার ত্বরণটা ম্যাক্সিমাম হয়ে যাবে। কথাটা কি ক্লিয়ার? কথাটা কি ক্লিয়ার? আমরা অভিকর্ষ ত্বরণ বের করার সময় কি করতাম? যে ভূপৃষ্ঠে ত্বরণটা ম্যাক্সিমাম, যত নিচে যেতাম ত্বরণ কমতো, যত উপরে যেতাম ত্বরণ বাড়তো। তাহলে এটা কি? এটা একটা পজিশন, পৃথিবীর কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব। এই দূরত্বে জি এর মান ম্যাক্সিমাম হবে যদি জি হিসাব করা লাগে, ইউজ করা লাগে। ঠিক সেম ভাবে আমার এটা হচ্ছে সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে কোনো বস্তু সর্বোচ্চ এখানে এতটুকু বিস্তারে যেতে পারে, এতটুকু দূরে যেতে পারে। তাহলে এই দূরত্বে তার যে ত্বরণটা হবে, সেই ত্বরণটা হবে ম্যাক্সিমাম। ঠিক আছে? আমরা এখানে গতিশীল বস্তু, বস্তু স্থির, এটা চিন্তা করছি না। আমরা চিন্তা করছি কত দূরে গেলে, তখন যদি আমাকে ত্বরণ বের করতে বলে, সেই অবস্থায় ত্বরণটা কেমন হবে। ঠিক আছে? ত্বরণের মানটা কেমন হবে, ম্যাক্সিমাম নাকি মিনিমাম, বড় না ছোট। আবার এইভাবেও চিন্তা করতে পারো, দেখো যে আমরা এখানে এ ত্বরণ মানে কি, এফ ইকুয়াল টু এম এ না? ত্বরণ যা কথা, বল কিন্তু তা একই কথা। ঠিক আছে? কারণ বল হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এ। তাহলে ত্বরণ যা কথা, বল একই কথা। তাহলে চিন্তা করে দেখো তো, এই যে বলটা আছে, এই বলটা সর্বোচ্চ বল কখন অনুভব করবে? বল মানে কি? যে এইদিকে যে সে বলটা এফটা ফিল করতেছে, সেটা সে সাম্যাবস্থার দিকে চলে আসার জন্য যে বলটা ফিল করতেছে সেটা। ঠিক আছে? সাম্যাবস্থার দিকে চলে আসার জন্য সে যে বলটা ফিল করতেছে। তাহলে আমি যত উপরে নিব তত বেশি বল ফিল করবে না? এই বলটা যদি কাছে থাকে তাহলে সে এখান থেকে এখানে চলে আসবে সহজেই। আরো যত উপরে উঠাবো বল তত বাড়তে থাকবে। তো এখানে সর্বোচ্চ উপরে কতটুকু উঠতে পারে, সর্বোচ্চ দূরে কতটুকু যেতে পারে? সর্বোচ্চ বিস্তার হচ্ছে এ পর্যন্ত যেতে পারে। তাহলে এই সর্বোচ্চ বিস্তার, সবচেয়ে দূরের বিস্তারে গিয়ে সে সবচেয়ে বেশি বল অনুভব করবে। কথাটা বোঝা গেছে? তাহলে এখানে আমাদের যে বস্তু যে স্থির, ভি যে জিরো, সেটা আমরা কাউন্ট করছি না। আমরা কাউন্ট করছি কোন পজিশনে গেলে আমাদের জি এর মানটা কমবে বা বাড়বে। ভাইয়া নিচে গেলে জি তো বাড়ার কথা না, নিচে গেলে জি বাড়ে না, নিচে গেলে জি বাড়ে না। তোমরা জি এর গ্রাফটা জানো না? আর এর সাথে জি এর গ্রাফটা কি জানো? আর এর সাথে দূরত্বের সাথে জি এর গ্রাফটা তোমরা জানো না? এই যে প্রথমে বাড়বে, তুমি এটা কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে যত তুমি দূরে যেতে থাকবা, আস্তে আস্তে জি এর মান বাড়তে থাকবে, বাড়তে 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 গিয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে এই পজিশন। এই পজিশনটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বা ভূপৃষ্ঠ বলতে পারো। ঠিক আছে? তারপর ভূপৃষ্ঠের পরে যত যাবা, আস্তে আস্তে তোমার জি এর মান এভাবে কমা শুরু করবে। ঠিক আছে? জি এর গ্রাফটা দেখতে এরকম হয়। ওটা ব্যাখ্যা আমি যাচ্ছি না, কারণ এটা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। ঠিক আছে? জি এর গ্রাফটা এইভাবে কমে বাড়ে, এবং এই যে পজিশনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ভূপৃষ্ঠ। এটা হচ্ছে ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, নিচে গেলেও কমবে, উপরে গেলেও কমবে। সেটা ব্যাখ্যা আমি এখন আপাতত দিব না তোমাদের, কারণ এটা এদিকে জি নিচ্ছি। ঠিক আছে? দেখো, যত তুমি একদম কেন্দ্রে জি কত? জিরো। যত কেন্দ্র থেকে দূরে আসতেছো, আস্তে আস্তে জি এর মান বাড়তেছে, বাড়তে 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 এখানে ম্যাক্সিমাম হয়ে যাবে। ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পর আস্তে 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 আবার কমতে থাকবে। এবং এই পজিশনটা, মাঝখানের পজিশন, এটা হচ্ছে কি? আমার ভূপৃষ্ঠ। ঠিক আছে? তাহলে ঠিক সেম ভাবে এই সরল দোলকের ক্ষেত্রে ত্বরণটা একই রকম। আমরা কোন একটা পজিশনে ম্যাক্সিমাম হবে সেটা বের করছি, আমরা ওখানে কি গতিশীল নাকি স্থির সেটা বিবেচনা করছি না।
ওকে, নেক্সট। এখানে একজন কোশ্চেন করছো এইগুলা কেমনে আসলো যদি বলতেন, এইগুলা কোনগুলা, চলো দেখে আসি। আচ্ছা, এটা তো ব্যাখ্যা দিয়েছি, ওই যে ভি এর ম্যাক্সিমাম মান, ভি এর মিনিমাম মান, ওয়াই এর ম্যাক্সিমাম মান, ওয়াই এর মিনিমাম মান, এ এর ম্যাক্সিমাম মান, এর মিনিমাম মান। এটা তো আই থিঙ্ক আমার ব্যাখ্যা করা হয়ে গেছে, এটা ব্যাখ্যা করার দরকার নেই আমার মনে হয় আর। এটা এটা কিভাবে আসলো সুন্দর করে বইয়ে লিখে আছে, তোমরা সবাই জানো, এটা পারো তোমরা সবাই এটা পারো, যে আমরা জানি y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এবং এখান থেকে আমরা কি করি, dy বাই dt, এটা যেহেতু একটা দূরত্বকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, বেগ পাবো, এটা v। আবার সেই বেগকে আবার যদি আমরা dv বাই dt করি, তাহলে আমরা ত্বরণ পাবো মাইনাস ওমেগা স্কোয়ার a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এটা এরকম আসে। আর এটা কি আসে, মাইনাস a ওমেগা cos ওমেগা টি, এরকম আসে। ঠিক আছে, তোমরা সবাই জানো এটা কিভাবে আসছে। তাহলে y এর মান ম্যাক্সিমাম কখন হবে, যখন এই সাইন এর মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে y এর মান ম্যাক্সিমাম কত, সাইন এর মান যখন ম্যাক্সিমাম, এবং সাইন এর ম্যাক্সিমাম মান কত, প্লাস মাইনাস 1। তাহলে y ম্যাক্স এর মান হয় প্লাস মাইনাস a, তোমরা সবাই জানো। v ম্যাক্স এর মান হয় a ওমেগা, v ম্যাক্স এর মান হয় a ওমেগা, সেটা মাইনাস না, এটা প্লাস। v ম্যাক্স এর মান হয় a ওমেগা, এটা তোমরা সবাই জানো। কেন, কারণ v এর মধ্যে কি আছে, a ওমেগা cos ওমেগা t আছে। তাহলে a ওমেগা cos ওমেগা t থাকলে cos এর মান যখন ম্যাক্সিমাম হবে তখন v এর মানও ম্যাক্সিমাম। তাহলে v এর cos ওমেগা টির ম্যাক্সিমাম মান কত, 1, দ্যাটস ওয়াই v এর ম্যাক্সিমাম মান a ওমেগা হয়ে যায় তখন। ঠিক আছে, আবার মিনিমাম মান cos এর মিনিমাম মান 0, তখন v এর মানও v মিনিমামটা 0 হয়ে যায়। ঠিক সেম ভাবে অ্যাক্সিলারেশন মান কত আসলে, এই যে সাইনের উপর ডিপেন্ড করে। তাহলে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হবে যখন সাইনের মানটা ম্যাক্সিমাম হবে, এবং সাইনের ম্যাক্সিমাম মান প্লাস মাইনাস 1। তাহলে a ম্যাক্সিমাম হবে যখন এটা প্লাস মাইনাস 1 হয়, দ্যাট মিন্স মাইনাস ওমেগা স্কয়ার a বা প্লাস মাইনাস ওমেগা স্কয়ার a। নেক্সট কোয়েশ্চেন, ক্যালকুলেশনটা বুঝি না, এই ক্যালকুলেশনটা আমরা একটু দেখি, চলো। এখানে তো অনেকগুলো ম্যাথ, কোন ম্যাথের ক্যালকুলেশন বুঝো নাই সেটা তো বলো নাই। মেবি তুমি কোশ্চেন করেছো 2 নাম্বার, সো 2 নম্বরে তো দেখা যাচ্ছে মাঝখানে যেটা কোশ্চেন সেটা দেখি। সর্বোচ্চ বেগ দেয়া আছে আর কণাটির বিস্তার এর মান দেয়া আছে, তাহলে পর্যায়কাল কত হবে। সর্বোচ্চ বেগ আছে, বিস্তার দেয়া আছে, বলছে পর্যায়কাল। তোমরা তো জানো ভি ম্যাক্স এর ফর্মুলা কি, এ ওমেগা। ভি ম্যাক্স তোমার ফর্মুলা জানো, এ ওমেগা। তাহলে এখানে তোমার কাছে ভি ম্যাক্স আছে, এ আছে, ওমেগা বের করতে পারবে না। আর সেই ওমেগা দিয়ে তুমি কি করবা, পর্যায়কাল টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এই তো শেষ ক্যালকুলেশন। 2 পাই বাই ওমেগার মানটা এখানে বসাও, বা এখানে ওই ওমেগার মানটা এখানে নিয়ে আসলে আলটিমেটলি ভি ম্যাক্স উপরে চলে যাবে এ। এই তো ডান। আচ্ছা, এখানে ক্যালকুলেশন হয়তো ঝামেলা আছে, ক্যালকুলেশনে ঝামেলা আছে, তোমাকে এক্স্যাক্টলি ম্যাথ মিলতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, তুমি তোমার মতো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন ক্যালকুলেটর করবা, যা আসে তাই, এটা নিয়ে এত বদার্ড হওয়া দরকার নেই। দশা পার্থক্য 15 ডিগ্রি, এটা মনে হয় আমি যে কোশ্চেনটা তোমাদের করতে দিয়েছিলাম ওইটা অ্যান্সার দিছো কেউ। আচ্ছা, এই গাণিতিক সমস্যার ক্ষেত্রে দশা পার্থক্য নির্ণয় পাই বাই 3 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে। পার্থক্য বের করার সময় মাইনাস চিহ্নটা আগে কেন বসানো হয়নি, মাইনাস চিহ্ন বসালে উত্তর অন্যটা আসে। তাহলে আমরা একটু কোশ্চেনটা দেখে আসি।
আচ্ছা, কোন ম্যাথটা? তাহলে আমাদের এখানে একটা মাইনাস চিহ্নটা বসানো হয়নি, মানে হচ্ছে এখানেই মেবি তোমরা কোশ্চেন করছো এটা। আচ্ছা, দুটি সরল সন্তুলিত গতির সমীকরণ x1 দেয়া আছে, x2 দেয়া আছে। দ্বিতীয় কণাটির বেগের সাপেক্ষে প্রথম কণাটির দশা পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে দুইটাই কি দেয়া আছে? আমাকে সরণ দেয়া আছে, x1 x2। তাহলে আমাকে বলছে বেগের সাপেক্ষে, না বেগের সাপেক্ষে দশা পার্থক্য বের করার জন্য। তাহলে আমি কি করেছি, দুইটারই y1 y2 দুইটাকে আগে ডিফারেন্সিয়েট করে বেগে নিয়ে গেছি। বেগে নিয়ে যাওয়ার পর তোমার যে কোশ্চেনটা ছিল, সে কোশ্চেনটা কি একটু দেখি। দশা পার্থক্য নির্ণয় π/3 এর আগে একটা মাইনাস চিহ্ন আছে। পার্থক্য বের করার সময় মাইনাস চিহ্নটা আগে কেন বসানো হয়নি? মাইনাস চিহ্ন বসালে উত্তর অন্য একটা আসে। আচ্ছা, এখানে দশা পার্থক্য আছে, হ্যাঁ ভালো কোশ্চেন করেছো। দশা পার্থক্য কেন বসানো হয়নি? প্রথম কথা হচ্ছে একটু খেয়াল করে দেখো, তোমাকে যখন দশা পার্থক্য বের করতে বলবে, দুইটা তো একই রকম ওয়েভ হইতে হবে, ঠিক না? দুইটা একই রকম তরঙ্গ হইতে হবে। এই জন্যে উপরেরটা যেহেতু কজের একটা ইকুয়েশন ছিল, সমীকরণ ছিল, নিচেরটাকেও আমি কজের সমীকরণ বানিয়ে নিয়েছি। ঠিক আছে, নিচেরটাকে আমি কজের সমীকরণ বানিয়ে নিয়েছি। তারপর ভেতরে অ্যাঙ্গেল দুইটাকে বিয়োগ করছি। কজের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার দশা। তাহলে দুইটা দশাকে বিয়োগ করে দিলে দশা পার্থক্য হয়ে যাচ্ছে। মাইনাসটা কেন কাউন্ট করব? কারণ মাইনাসটা ভেতরে দিয়ে দিছি। এই যে তোমরা মেবি এখানে কোশ্চেনটা করছো যে দ্বিতীয় লাস্টে যখন আমরা বেগ বের করছি, এখানে একটা মাইনাস ছিল, দেখো -10 পাই sin 50 পাই টি। ওই মাইনাসটা কিন্তু চলে গেছে কেন? কারণ কজের ভিতরে আমি ঢুকাই দিয়েছি, কজের ভিতরে দেখো π/2 লিখে দিয়েছি, সো মাইনাসটা ভেতরে চলে গেছে। আই থিংক এটা তো তেমন কোনো কিছু ইস্যু ছিল না। আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম ভাইয়া, কোন কণার সরণের সমীকরণ এত y sin ওমেগা টি প্লাস ডেল্টা বা y a cos ওমেগা টি প্লাস ডেল্টা, এর যে কোনো একটাকে ধরলেই তো হলো না? যে কোনো একটা ধরলেই হবে না, তোমাকে বুঝে ধরতে হবে। যেটা ধরবা সেটাকে বুঝে ধরতে হবে। আমি তোমাদের বলছিলাম যে তোমরা আইদার কি করবা, আইদার cos দিয়ে চিন্তা করবা অথবা ডাইরেক্ট sin দিয়ে চিন্তা করলে প্লাস ডেল্টা ইউজ করবা। এটা ক্লিয়ার করি। y এর ইকুয়েশন এমন ছিল a sin ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো কথাটা বুঝাই, দেখো যদি সরল দোলকটা একদম মাঝখান থেকে যাত্রা শুরু করে, হ্যাঁ মাঝখান থেকে যাত্রা শুরু করে, তাহলে আমরা আদি দশা কত হবে? এখানে 0 হবে না? তখন আসলে সমীকরণটা হয়ে যাবে এরকম ওমেগা টি। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ চিন্তা বলি। দেখো এখন আমার সরল দোলকটা মাঝখান থেকে যাত্রা শুরু করেনি, আমার সরল দোলকটা যাত্রা শুরু করেছে একটা প্রান্ত থেকে, পজিটিভ দিক থেকে, ঠিক আছে? আর আমি এখানে ড্যাশ 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 দিয়ে ইনিশিয়াল অবস্থাকে বুঝাই। ধরো এটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থা, তাহলে এটা হচ্ছে আমার ইনিশিয়াল অবস্থা। তাহলে আমার যাত্রা শুরু করেছে এবার কোণা থেকে, একটা কোণা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে সেক্ষেত্রে আমি যেটা লিখতে পারি, আমি লিখতে পারি y = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। এখানে ডেল্টা কত বলো তো? এদিকে যদি পজিটিভ ধরি, এটা তার সাম্যাবস্থা, কিন্তু সে আসলে এখান থেকে যাত্রা শুরু করছে। তাহলে সাম্যাবস্থা থেকে এটার দূরত্ব কত, অ্যাঙ্গেল কত? π/2 না? π/2 না? 90 ডিগ্রি না? 90 ডিগ্রি পার করে আসলে সে এখানে আসছে। তাহলে আদি দশা হচ্ছে π/2। তাহলে আলটিমেটলি a sin ওমেগা টি প্লাস π/2, এটা হচ্ছে আমার এই দোলনের ইকুয়েশন। এখন তুমি চাইলে কি করতে পারো, এখন তুমি চাইলে অন্যভাবে চিন্তা করতে পারো, না ভাই আমি cos দিয়ে চিন্তা করব, আমি সরল দোলকটাকে cos এর ইকুয়েশন চিন্তা করব। তাহলে cos এর ইকুয়েশনটা চিন্তা করলে কিভাবে চিন্তা করতে পারি আমরা? যেহেতু তার যাত্রা শুরু হয়েছে একদম এন্ড পয়েন্ট থেকে, তাহলে এটা আলটিমেটলি cos হয়ে যায়। কিভাবে দেখো, এই দেখো π/2 আছে, তাহলে sin এর ভেতরে π/2 এবং তার সাথে যদি অড থাকে 1 থাকে, তাহলে sin কি হয়ে যাবে?
কজ হয়ে যাবে না? তাহলে আলটিমেটলি এই সাইনটা কিন্তু কজ হয়ে যাচ্ছে, তাহলে আমার কি থাকতেছে এ কস ওমেগা টি। দেখছো? তাহলে তুমি চাইলে y ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা ধরতে পারো, অথবা তুমি চাইলে ডিরেক্টলি a cos ওমেগা টি ধরতে পারো। কেন? কারণ এই অবস্থানটা, এই অবস্থানের যাত্রাটা কেমন, এই অবস্থানটা দেখতে কেমন, এই অবস্থানটা দেখতে কেমন এরকম। দেখো আমি দুইটা গ্রাফও লিখে দিই, সাথে সাথে লিখে দিই যাতে তোমাদের কনফিউশনটা না তৈরি হয়। প্রথম ওয়েভটা আমাদের ডান পাশের ওয়েভটা শুরু হয়েছে এভাবে, ডান পাশের ওয়েভটা শুরু হয়েছে একদম সাম্যাবস্থা থেকে, জিরো থেকে, ঠিক আছে, জিরো থেকে এভাবে শুরু হয়েছে ডান পাশেরটা। আর বাম পাশেরটা কিভাবে শুরু হয়েছে সেটাও লিখে দিই। ডুপ্লিকেট করলাম, এখানে আমি এটা মুছে দিলাম। ডান পাশেরটা কি এবার সাম্যাবস্থা থেকে শুরু হয়েছে? এটা তো সাম্যাবস্থা থেকে শুরু হয়নি, এটা যাত্রা শুরু হয়েছে কি একদম প্রান্ত থেকে। তাহলে প্রান্ত থেকে যাত্রা শুরু হলে এটা দেখতে কেমন হবে? এই যে এরকম হবে। এবার বুঝতে পারছো যে কেন আমি চাইলে কস দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি? কারণ এই যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, এটা কি, এটা একটা কজের গ্রাফ, কারণ সে এই যে 1 থেকে শুরু হয়েছে তার যাত্রা, +1 থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে তুমি শুধু a cos ওমেগা টি প্লাস ডেল্টা লিখতে পারো। আবার তুমি চাইলে এটাকে a sin ওমেগা টি প্লাস ডেল্টা লিখতে পারো। কিভাবে? কারণ যে তুমি তখন আদি দশা, তখন আদি দশাকে তুমি কি করবা, π/2 চিন্তা করবা, যে জিরো অবস্থানে সে π/2, সে 90 ডিগ্রি পার করে আছে, অলরেডি 90 ডিগ্রি আগানো আছে, ঠিক আছে। এই জন্য আমি এখানে প্লাস π/2 দিতে পারি। তাহলে তোমরা নরমালি a sin ওমেগা টি প্লাস ডেল্টা এইভাবে চিন্তা করবা ইকুয়েশনটাকে, কজে যাবে না, কজে গেলে আবার একটু ঝামেলা হতে পারে, ঠিক আছে। ফাইন। আর এই পাশেরটা যেহেতু মূল বিন্দু থেকে শুরু হয়েছে বাম পাশেরটা, তাহলে এটা একটা সাইনোসয়েডাল গ্রাফ, এই জন্য জাস্ট এটা a sin ওমেগা টি প্লাস ডেল্টা এটাই হয়ে গেছে, ঠিক আছে। কারণ এখানে ডেল্টার মানটা কত, 0 ডিগ্রি, এই যে একদম মূল বিন্দু থেকে শুরু হয়েছে। আর এখানে ডেল্টার মান π/2, কেন? কারণ এই দেখো উপর থেকে শুরু হয়েছে, জিরো অবস্থানে সে 90 ডিগ্রি উপর থেকে শুরু হয়েছে। ওকে, ডেল্টা এর মান বের করাটা বুঝলাম না ভাইয়া, ডেল্টার মানটা কেন বুঝবা না? ডেল্টা মানে আদি দশা, জিরো অবস্থানে, জিরো সময়। বাম পাশের ছবিটাতে দেখো তো, জিরো অবস্থানে সে টি ইকুয়াল টু 0 সময় সে কোথায় আছে? একদম মাঝখানে আছে না, জিরোতে আছে না? টি ইকুয়াল টু 0 সময়ে বাম পাশের ছবিটাতে সে স্টার্ট হয়েছে কোথা থেকে? একদম জিরো থেকে না, জিরো থেকে স্টার্ট হয়েছে, এই জন্য তার ডেল্টা হচ্ছে 0 ডিগ্রি বাম পাশের ছবিতে। ডান পাশের ছবিতে ডেল্টা কেন π/2? কারণ দেখো ওয়েভটা কিভাবে ছিল, ওয়েভটা তো এভাবে ছিল না, ওয়েভটা তো যেভাবে ছিল, এটা তো একটা সাইনোসয়েডাল গ্রাফ, এটা তো জিরো থেকে শুরু হওয়ার কথা, কথা জিরো থেকে শুরু হওয়া, কিন্তু সে শুরু হয়েছে কোথা থেকে? এই যেগুলো মিসিং, এই পাশের ডট ডট গুলো মিসিং, তাহলে কত ডিগ্রি মিসিং বলো? এখানে মিসিং কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এটা π/2 না? তাহলে মিসিং হচ্ছে π/2, এই জন্য এখানে ডেল্টার মান হচ্ছে π/2। বোঝা গেছে? আই থিঙ্ক বোঝা গেছে এখন। হ্যাঁ, ডেল্টার মানটা বোঝা গেছে যে জিরো সময়, একদম জিরো সময়, এটা টি ইকুয়াল টু 0 সময়, এটাও টি ইকুয়াল টু 0 সময়, টি ইকুয়াল টু 0 সময়ে তার দশা কত, মানে সে কত ডিগ্রি কোণ মিসিং আছে, এখানে হচ্ছে π/2, এই অংশটা হচ্ছে π/2। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি দশাটা ক্লিয়ার করতে পারছি আশা করি, ঠিক আছে। তাহলে আমরা ডিরেক্টলি a cos ওমেগা টিও চিন্তা করতে পারি, অথবা a sin ওমেগা টি প্লাস ডেল্টা চিন্তা করতে পারি। এই কোশ্চেনটার অ্যান্সার দেন প্লিজ। হ্যাঁ, কোন কোশ্চেনটা চলো দেখে আসি। একজন এখানে একটা কোশ্চেন করছো, সেই কোশ্চেন অ্যান্সারটা দিয়ে আসি। লোড হচ্ছে, দেখি কোন কোশ্চেনটা আসে এখানে। আচ্ছা, কিন্তু কোনো কোশ্চেনই আসে না। ওপেন লিংক, আচ্ছা আসতেছে। হ্যাঁ, এটা তো করে দিছি, তোমাদের যে ডাব্লিউ ওজনের পার্থক্য, এটা করে দিছি না? আমরা দেখতেছিলাম ওজন,
ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি ফর্মুলা, আর জি ডিপেন্ড করে কার উপর, এল এর উপর, কার্যকর দৈর্ঘ্যের উপর। ঠিক আছে, তাহলে এখানে ডাব্লিউ ডি বাই ডাব্লিউ কে সমান সমান এল ডি বাই এল কে, এটা লিখতে পারি। ওজনের ম্যাথটা এটা অলরেডি করে দিচ্ছি। ইমরান ভাইয়ের ক্লাসে এত নেগেটিভ কমেন্ট বুঝলাম না। হ্যাঁ, ভাইয়ার ক্লাসে অনেক নেগেটিভ কমেন্ট থাকে, ভাইয়া এত ভালো ক্লাস নেই না, এই জন্য আর কি। ভাইয়া এই সূত্র দিয়ে সৃজনশীল প্রশ্ন সমাধান করলে হবে নাকি নাম্বার কেটে দিবে? প্লিজ ভাইয়া রিপ্লাই, অবশ্যই রিপ্লাই দিব, দেখি। আচ্ছা, h ইকুয়াল টু t2 বাই t1 মাইনাস 1 ইনটু r, না এটা দিয়ে করলে নাম্বার কাটবে না, এটা বইয়ে আছে তোমাদের। ঠিক আছে, এটা তোমাদের বইয়ে আছে, বাট আমি সাজেস্ট করব ডিরেক্ট এটা না লিখে এটা আগে একটা লিখবা, একটা ইকুয়েশন লিখে নিবা, একটা ইকুয়েশন লিখে নিবা। কোন ইকুয়েশনটা? ওই যে আমি বলছিলাম, একটা ইকুয়েশন লিখে নিবা। সেটা কি? h ইকুয়াল টু রুট ওভার g বাই g ড্যাশ মাইনাস 1 ইনটু r, এটার ইকুয়েশনটা আমরা জানি ডিরেক্ট, ঠিক না? তারপর এখান থেকে আমরা বলতে পারি যে এটা রুট ওভার, এটা হচ্ছে t ড্যাশ বাই t, না? তারপরে তুমি লিখতে পারো যে হ্যাঁ এখন h ইকুয়াল টু t ড্যাশ বাই t মাইনাস 1 ইনটু r। হ্যাঁ, এটা ডিরেক্টলি করতে পারো, সমস্যা নেই, মার্কস কাটবে না। বাট এটার আগে এই লাইনটা লিখে নিবা। আর যদি সময় থাকলে ইউ ক্যান ডেফিনেটলি ডু আওয়ার যে ট্র্যাডিশনাল ওয়ে, সেভাবে আমরা করতে পারি। এখানে একজন কোশ্চেন করছো, বব সার্কেল না হয় সিলিন্ডার বা অন্য কিছু হলে ভারকেন্দ্র কিভাবে বের করবা? ওই যে বলছিলাম, সুষম বস্তু, ধরো সিলিন্ডার, আমার যেই সরল দোলক আছে, সেই সরল দোলকে ববটা হচ্ছে একটা সিলিন্ডার। তাহলে ববটা যদি একটা সিলিন্ডার হয়, তাহলে সেই সিলিন্ডারের ক্ষেত্রে তার ভরকেন্দ্র কোথায় থাকবে? অবভিয়াসলি তার মিডল পয়েন্টে। এটা যদি তার এল হয়, লেন্থ হয় এল হয়, তাহলে আলটিমেটলি তার ভরকেন্দ্র হবে এল বাই 2। বুঝা গেছে? সুষম আকৃতি হলে মাঝখানের পয়েন্টে হবে, ঠিক আছে? সুষম আকৃতি হলে আমার আলটিমেটলি মাঝখানের পয়েন্টই হবে। নেক্সট, আচ্ছা, পর্যাবৃত্ত গতির সমীকরণগুলোকে বইয়ে x দ্বারা ডিরাইভ করা আছে, বাট এটাকে আপনার কথা অনুযায়ী y দ্বারা রিপ্রেজেন্ট করলে ওয়েভ চ্যাপ্টারে কি সুবিধা পাবো? আমরা y দিয়ে এই জন্য রিপ্রেজেন্ট করেছি কারণ চ্যাপ্টার 9 এ সবকিছু y দিয়ে করা আছে। চ্যাপ্টার 9 যখন তোমরা দেখবা তখন ওখানে কি পাবা? ওখানে এরকম একটা ইকুয়েশন পাবা তোমরা, y ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু vt মাইনাস x। তাহলে এই চ্যাপ্টারে যদি x দিয়ে তুমি এটা বুঝো, x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে আমাকে বলো তো এই দুইটার মধ্যে সম্পর্কটা কি? বোঝা যাচ্ছে কিনা? কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে? কোনো সম্পর্ক মনে হচ্ছে যে এখানে এই এক্সটা এখানে বসাই দিলে হয়তো হয়ে যাবে, বাট এই এক্স তো এই এক্স না। আমরা এই চ্যাপ্টারে যে এক্স পড়ি এটা তো এটা না, এটা চ্যাপ্টার 9 এ, এটা চ্যাপ্টার 9th চ্যাপ্টার, আর এটা হচ্ছে আমাদের 8th চ্যাপ্টার। 8 চ্যাপ্টারে যেটা এক্স, 9 চ্যাপ্টারে কি সেটা এক্স না? এই চ্যাপ্টারে যেটা এক্স, 9 চ্যাপ্টারে সেটা ওয়াই। এই জন্য আমরা এই চ্যাপ্টারে ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করব। দুটো প্রশ্নের ঘ নাম্বার সলভ করে দিবেন প্লিজ, দেখি। ঘ নাম্বারটা সমাধান করে দিতে বলছো। দোলনরত বব যখন সাম্যাবস্থানে আসে তখন সুতাটি ছিঁড়ে গেলে এর গতি প্রকৃতি বিশ্লেষণ করে সাম্যাবস্থা হতে কত দূরে ভূমিতে পতিত হবে তার গাণিতিক পরিমাপ করো। সরল দোলক ছিল, দোলনকাল দেয়া আছে, বিস্তার দেয়া আছে, মধ্য অবস্থানে আসে তখন ববটি ভূমি হতে 45 সেন্টিমিটার উপর অবস্থান করে। সুতাটি ছিঁড়ে গেল, গতি প্রকৃতি বিশ্লেষণ করো, সাম্যাবস্থান হতে কত দূরে ভূমিতে পতিত হবে। এটা তো তোমাদের প্রাসের ম্যাথ, এটা প্রাসের ম্যাথ না ভাইয়া? এটা আমি স্ক্রিনশট নিয়ে যাই, তোমাদের ওখানে অ্যাড করে দিব।
হ্যাঁ, সলভ ক্লাস তোমরা অনেকে চাইছো, সলভ ক্লাস না নিলে নাকি তোমাদের কমপ্লিট ফিলটা আসে না। এটা কি হচ্ছে, আমাদের সরল দোলক ছিল, এটা মাটি ছিল, হ্যাঁ সরল দোলক ছিল এখানে। এই মধ্য অবস্থানে আসার সময় হঠাৎ করে ছিঁড়ে গেছে, হঠাৎ করে আমার এই সুতাটা ছিঁড়ে গেছে। সে তো দুলতে ছিল, তাহলে দুলতে থাকলে আলটিমেটলি সে কি হবে, এইভাবে এখানে পতিত হবে না মাটিতে, তাহলে আলটিমেটলি সে প্রাস হবে। ঠিক আছে, সে প্রাস হিসেবে থাকবে। তোমার এই উচ্চতাটা দেওয়া আছে 45 সেন্টিমিটার, তোমাকে এই দূরত্ব বের করতে হবে, ভূমিতে কত দূরে গিয়ে পড়বে। তো এক্স ইকুয়াল টু তোমরা ফর্মুলা তো জানো, ভি নট কস থিটা নাকি, এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা ইন্টু টি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তোমরা তো এটা জানো। তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি আমার ববটা ছিঁড়ে যখন যাবে তখন আসলে এদিক থেকে এদিকে যাবে, একটা বেগে যাবে, এবং সেই বেগটা কত আমরা জানি, সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ। এই ববটার বেগ সাম্যাবস্থানে সর্বোচ্চ এবং এখানেই ছিঁড়ে গেছে, তাহলে এখানে বেগটা বের করতে পারবে না এ ওমেগা দিয়ে, তাহলে এখানে আমরা বেগটা বের করতে পারবো। সেই বেগ হবে ভি ইকুয়াল টু এ ওমেগা, আমাদের কাছে দোলনকাল দেয়া আছে, দ্যাট মিন্স এ 2 পাই বাই টি, এটা দেয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি পেলা, ভিটা পেয়ে যাবো না, বিস্তারও দেয়া আছে, দোলনকালও দেয়া আছে, তুমি এখানে ভিটা পেয়ে যাবো। সেই ভি হচ্ছে তার এই যে এক্স অক্ষের বেগ। বিমানের ম্যাথ করছো না, বিমান যাচ্ছিল, হঠাৎ করে কি হলো, বোমা ছেড়ে দিল, সেই বোমাটা এখানে মাটিতে পড়লো, কত দূরে পড়বে, তোমরা তো পারো ম্যাথটা করতে আশা করি। এবং এক্ষেত্রে কিভাবে করা হয়, প্রথমে এই হাইটটা বের করা হয় না, হাইটটা তো দেয়া আছে, তাহলে এইচ ইকুয়ালস টু ফর্মুলা কি, হাফ জি টি স্কয়ার, সেখান থেকে টি বের করো, তারপর সেই টিটা এখানে ইউজ করে ফর্মুলা দিয়ে ম্যাথ করে ফেলো। এখানে ভি নট কস থিটা, কস 0 ডিগ্রি মান 1, সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ভি ইনটু টি, ভি ইনটু টি ফর্মুলা হবে ভি ইনটু টি। আর এই টিটা কোত্থেকে পাবো, আমরা জানি এইচ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ জি টি স্কয়ার। ওয়াই অক্ষে চিন্তা করি, ওয়াই অক্ষে তার কোনো আদি বেগ ছিল না, তার সমস্ত বেগ কোন দিকে, এক্স অক্ষের দিকে, তাহলে আদি বেগ শূন্য। এইচ এর মান দেয়া আছে 45 সেন্টিমিটার, হাফ 9.8 ইন্টু টি স্কয়ার, তাহলে এখান থেকে টি এর মানটা বের করে আনবা। তারপর সেই সময়ে এই সময় সে মাটিতে পড়ে গেছে, আর এই সময় সে এক্স অক্ষে কতটুকু যাবে, এক্স ইকুয়াল টু ভি নট বা ভি ইন্টু টি, এই তো ফর্মুলা শেষ। এই টি এর মানটা এখানে বসাই দিবে, অ্যান্সার। করছি সব, আপাতত খেলে বসে আছি। আমি জানি না এই ছোট চ্যাপ্টারটা এত ডিটেলস কে তোমাদের পড়াবে বা কোন স্যারের কাছে তোমরা পড়ছো, বাট আমি চাইছি সবকিছু ডিটেলস পড়াইতে। ইভেন তোমরা হয়তো জানো না, আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিছি, ঠিক আছে, আমি তোমাদের 2টা ক্লাস এক্সট্রা নিছি এবং এই 2টা ক্লাসের কোনো পেমেন্ট আমি পাবো না, ঠিক আছে, একদম 0 টাকায়, হ্যাঁ আমার কোনো পেমেন্ট নাই, আমি 2টা ক্লাস এক্সট্রা নিয়ে তোমাদের পড়াচ্ছি। সো এরপরও যদি তোমরা মানে কথা বলো যে আসলে ক্লাস ভালো লাগতেছে না বা কিছু বুঝতেছো না, আমার কিছু করার নেই, 2টা ক্লাস টোটালি এক্সট্রা, এখানে কোনো টাকা আমাকে পে করা হবে না। সো এরপর আসলে আমার কিছু বলার নেই, হ্যাঁ যাই হোক আমার সামনে আগাই। সব পারি কিন্তু সৃজনশীল পড়তে সমস্যা হয়, প্রতিটা বিষয়ের অধ্যায় থেকে 2টি করে 2 আওয়ার্স, টোটাল 4 আওয়ার্স, 12 থেকে 15টা সৃজনশীল প্রশ্ন সলভ করলে ভালো হয়। আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু সলভ করাইছি, আমি তোমাদের লাস্ট তোমাদের যে কোশ্চেনগুলো করাইছি ওগুলো মোটামুটি সৃজনশীলে ওরকমই কোশ্চেন আসবে, এবং কি কি আসবে সেটা বলে দিছি। দোলনকালের সমীকরণ মানে ম্যাথগুলো আসবে, অভিকর্ষ ত্বরণ বের করা ম্যাথগুলো আসবে, হাইট বের করা ম্যাথগুলো আসবে, সেকেন্ড দোলক স্লো হয়ে গেছে ফার্স্ট হয়ে গেছে এরকম ম্যাথগুলো আসবে, আর এই ত্বরণ বেগ সরণ এগুলো বের করা ম্যাথগুলো আসবে, এইগুলাই। সর্বোচ্চ শক্তি, বিভব শক্তি, গতিশক্তি, এগুলা টোটাল শক্তি বের করো, এটা আসবে। হ্যাঁ আমি তোমাদের হাইটে বের করা ম্যাথ শিখাইছি, ঠিক না, ওই যে উচ্চতা বের করা, যে তোমার সেকেন্ড দোলককে
পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হয়েছে, পাহাড়ের উপরে গেলে সেখানে কি হচ্ছে নাকি, সেখানে দুলতেছে কিভাবে, দোলনকাল কমতেছে না বাড়তেছে, বা সেটা দিয়ে এইচ বের করা শিখাইছি। ঠিক সেম ভাবে খনিতে নিয়ে গেলে যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে টি ডিপেন্ড করবে জি এর উপর, জি যেহেতু কমে যাবে আলটিমেটলি টিও কি হবে, টি বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে খনিতে নিয়ে গেলে দোলনকাল বেড়ে যাবে, মানে ঘড়িটা স্লো হয়ে যাবে। এটা নিজেরাই পারবা। হাইটেরটা পারবা, দেখাই দিছি। ডেপথেরটা তোমরা নিজেরাই পারবা, ডেপথের ম্যাথ এখানে নাই, বইয়েও নাই কোথাও, বাট আমি চাইলে ডেপথের ম্যাথটা বানাই দিতে পারি। সেকেন্ড দোলককে খনিতে নিয়ে গেলাম, খনিতে নিয়ে যাওয়ার পর সেটা কি হয়ে গেল, ফাস্ট হবে না স্লো হবে, যেহেতু জি কমে টি বেড়ে যাবে, টি বেড়ে যাওয়া মানে দোলনকাল বেড়ে যাওয়া, আর দোলনকাল বেড়ে যাওয়া মানে স্লো হয়ে যাওয়া ঘড়িটা, ঠিক আছে। সেক্ষেত্রে সে সময় হারাবে, লাভ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। ভাইয়া প্যারালালে তো ফোর্স ডিভাইড হয়ে যায়, আমরা যে কে বের করলাম সেটা তো সিরিজ দিয়ে, বিষয়টি নিয়ে কনফিউশন হচ্ছে, আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়। আমরা বলেছি দুটো স্প্রিং কে প্যারালালি লাগালে কি হয়, ফোর্সটা ডিভাইড হয়ে যায় F1 F2, রাইট। আর যখন সিরিজে লাগাবো তখন কি হবে, তখন সরণটা ডিভাইড হয়ে যাবে, ঠিক না। দুইটা স্প্রিং কে এভাবে যখন প্যারালালি আমরা লাগাবো, তখন কি হবে, এফটা ডিভাইড হয়ে যাবে, F ইকুয়াল টু F1 প্লাস F2 হয়ে যাবে। আর দুজনের ক্ষেত্রে কিন্তু সরণ সেম থাকবে না, স্প্রিং কে টান দিলে প্রথমটা যতটুকু সরণ হবে দ্বিতীয়টা ঠিক ততটুকু সরণ হবে, ঠিক আছে। তাহলে আমার আলটিমেটলি এটার জন্য F1, এটার জন্য F2, এটার জন্য x1, এটার জন্য x1, দুইটাই সেম। তাহলে ফোর্সটা ভাগ হয়ে গেল প্যারালালি। আর সিরিজের ক্ষেত্রে কি হচ্ছিল, সিরিজের ক্ষেত্রে আমার সরণটা ভাগ হয়ে যায় না, আমি যখন এটা ধরে টান দিব তখন এটা x1 সরণ হবে, এটা x2 সরণ হবে, বাট এক্ষেত্রে দুইটাই ফোর্স সেম থাকবে, এটাও f, এটাও f, ঠিক আছে। এবং এক্ষেত্রে কি হবে তোমার আলটিমেটলি x ইকুয়াল টু x1 প্লাস x2। এক্সপ্লেন করে দিলাম, এখন আর সমস্যা হওয়ার কথা না। ভাইয়া এখানে কি -π/2 গ্রহণযোগ্য হবে কিনা, আচ্ছা তোমাদের ম্যাথে অনেকেই এই কোশ্চেনটা আমাকে করছো যে দশা পার্থক্য। আচ্ছা তাসিন আমাকে একটু বলো তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা আমার, কথা কি শোনা যাচ্ছে, আমার কথাটা কি শোনা যাচ্ছে, একটু জানাবা কথাটা কি শোনা যাচ্ছে কিনা। আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। দেখো তো এখন কি স্ক্রিন দেখতে পাও কিনা ভাইয়ারা, someone please let me know if you can see my screen or not. দেখা যায় না, এখন দেখা যাওয়ার কথা, ওকে এখন চলে আসার কথা, এখন চলে আসছে। আচ্ছা এখনো কমেন্ট আসতেছে, দেখা যাচ্ছে না কেন, দেখা যাওয়ার কথা তো এখন, হ্যাঁ এখন দেখতে পাচ্ছ। তাহলে আমি যেটা বলেছি প্যারালালের ক্ষেত্রে দেখো দুইটা স্প্রিং প্যারালাল লাগানো আছে, তাহলে সেক্ষেত্রে দুইটা তুমি যখন এই বস্তুটাকে ধরে টানবা তখন দুইটা কি সমান পরিমাণ ই হবে না, প্রসারিত হবে না, বা সমান পরিমাণ সংকুচিত হবে না, এই জন্য দেখো তাদের সংকোচন প্রসারণ সেম, কিন্তু বলটা ভাগ হয়ে যাচ্ছে, স্প্রিং 1 এ F1, স্প্রিং 2 তে F2, তাহলে F ইকুয়াল টু F1 প্লাস F2। আর যখন সিরিজে লাগাচ্ছি তখন কি হচ্ছে, প্রথম স্প্রিংটা ধরো x1 একটু প্রসারিত হয়েছে, দ্বিতীয় স্প্রিংটা একটু প্রসারিত হয়েছে, তাহলে তখন প্রসারণটা ভাগ হয়ে যাবে, একটু একটু প্রসারিত হবে, আবার ফোর্সটা সেম হবে তখন আবার, ঠিক আছে। তাহলে প্যারালালে ফোর্সটা ডিফারেন্ট, সরণটা সেম, আর সিরিজে সরণটা ডিফারেন্ট, ফোর্সটা সেম, ঠিক আছে। অনেকে তোমাদের মাঝখানে কোশ্চেন করছিল যে ভাইয়া দশটাকে নেগেটিভ দিলে ঠিক হবে কিনা, পজিটিভ দিলে কি হবে না, বা পজিটিভ নেগেটিভ মধ্যে পার্থক্যটা কি, পার্থক্যটা দেখাই। তোমাদের দশা পার্থক্যটা বুঝাই।
You cannot share the screen. একটু ওয়েট করো আসতেছি। I'm coming. Just wait a bit. এই তো চলে আস। এখন কি শোনা যাচ্ছে একটু বলো তো? এখন কি শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, একজন বলতেছো মডারেটর ভাই কি করে? সাউন্ডে তো প্রবলেম। আচ্ছা, মডারেটর ভাইয়ের কাছে সাউন্ডের প্রবলেম ঠিক করার কোনোই নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে তো? হোপফুলি নাও এভরিথিং ইজ ওয়েল এনাফ। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওই যে বললাম আমরা চিন্তা করছি যে প্রথমটা দ্বিতীয়টা থেকে, প্রথম আর দ্বিতীয়র মধ্যে সমস্যা কি বা প্রথমটার অবস্থা কি? আমরা বলতে পারি প্রথম তরঙ্গটা দ্বিতীয় তরঙ্গ থেকে এগিয়ে আছে। কতটুকু এগিয়ে আছে? এই যে π/2 অ্যাঙ্গেল এগিয়ে আছে। আবার যদি আমি বলি দ্বিতীয়টার অবস্থা কি বলবা? দ্বিতীয়টা প্রথমটা থেকে পিছিয়ে আছে, π/2 কোণ পিছিয়ে আছে। তাহলে তুমি এগিয়ে থাকাকে যদি পজিটিভ ধরো, তাহলে পিছিয়ে থাকাকে তুমি নেগেটিভ ধরবা। এই ঠিক আছে, একই কথা। দুজনে আমি তো অবস্থান চেঞ্জ করছি। ঠিক আছে, দশার পার্থক্যটা আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। রিনেম, আমাকে রিনেম করতে হবে মাই নেম। বুয়েটের নাম দিয়ে রাখছি তো, একটু রিনেম করে দিই তাহলে। ওকে, ফাইন। সো রিনেম ডান এন্ড হিয়ার উই আর। অ্যাটলাস ভাই হাসলো। হ্যাঁ, আমি হাসবো না কেন? আমি তো মানুষ, তো তোমাদের মধ্যে তো মানুষ, ঠিক না? আমি তো এলিয়েন না। ফাইন, আমি এর আগে হেসেছি। হ্যাঁ, আমরা নেক্সট কোশ্চেনে যাই। মূলত এখানে অনেক কোশ্চেন পেয়েছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখি এটা কি বলছে। প্রথম লাইন থেকে দ্বিতীয় তৃতীয় লাইন কিভাবে হয়েছে সেটা বুঝে নাইছি। আচ্ছা, এটা ইনডাইরেক্টলি কিন্তু আমরা এই ম্যাথটা করেছি। তোমাকে y এর একটা ইকুয়েশন দেয়া আছে, তোমাকে বলা হয়েছে যে এটা কি সরল ছন্দিত স্পন্দন গতি কিনা সেটাই বের করো। এটা তোমাদের বইয়ের ম্যাথ, তোমরা যদি চিন্তা করে থাকো এটা বইয়ের ম্যাথ। আমি বুঝাই দিই এটা কিভাবে আসছে। ম্যাথটা দেখো, এখানে একটু বোঝার আছে। হ্যাঁ, এই যে কোশ্চেনটা, আমার কাছে y এর দুইটা ভাগ আছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, দুইটা ভাগ, ঠিক আছে? কিন্তু আমি তো জানি যে আমার y এর ইকুয়েশন একটাই সম্ভব, ঠিক না? আমরা জানি y = a sin ωt, এরকম প্লাস ডেল্টা, এরকম কিছু একটা আনতে হবে, একটা রাশি। বাট এখানে দুইটা রাশি আছে। হাউ টু মেক দিস টু টার্ম ওয়ান, না সিঙ্গেল ওয়ান, এই দুইটাকে কিভাবে সিঙ্গেল একটাতে বানাই দিই? তোমরা এটা বানানো শিখছো, আমি তোমাদের যে প্রবলেমটা করাইছিলাম সেখানে কিন্তু এরকম প্রবলেম ছিল। দুইটা টার্মকে কিভাবে একটা টার্মে কনভার্ট করা যায়। নিয়মটা কি বলছিলাম মনে আছে? তোমরা ত্রিকোণমিতি তো করছো। সাইনের সহগ আর কজের সহগ তাদের স্কয়ারের রুট মনে আছে? উভয় পক্ষকে কি করতাম? √a² + b², এটা হচ্ছে a, এটা হচ্ছে b, ভাগ করতাম, মনে আছে? তাহলে আমরা যেটা বলছি যে হ্যাঁ, ত্রিকোণমিতিতে আমরা এই ম্যাথগুলো করে আসছি না, যে দুটো টার্মকে
কিভাবে একটা সিঙ্গেল টার্মে কনভার্ট করা যায়, সাইন এবং কজের সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে তাদের রুট করে ভাগ করে দিব উভয় পক্ষে। ঠিক আছে, তাহলে দেখি তো আমরা কত আসে। তাহলে আমরা যেটা বলছি, দিস ইজ আওয়ার এ, দিস ইজ আওয়ার বি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত আসে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হুইচ ইজ 5। এটা বোঝা গেছে? তাহলে আমরা এই 5 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিব। তাহলে আমি কি করতেছি, এই যে দেখো, তাহলে আলটিমেটলি এই 4 কে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3 কে 5 কে ভাগ করে দিচ্ছি, এদিকেও 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। আমি উভয় পক্ষে এটা দিয়ে ভাগ করে দিলাম, সমস্যা নাই তো, ভাগ করে তো দিতেই পারি আমি। তাহলে এইবার ভাগ করে দিলে, এবার খেয়াল করে দেখো এখানে কি আছে, 4/5 আছে না? তাহলে এই 4/5 কে কি করা হয়েছে, এই যে cos থিটা চিন্তা করা হয়েছে। আর ঠিক সেম ভাবে এখানে 3/5 আছে, এই 3/5 কে sin থিটা চিন্তা করা হয়েছে। তাহলে আমার উপরের রাশিটা কি আসতেছে বলতো? উপরের রাশিটা আসতেছে cos থিটা sin ওমেগা টি প্লাস sin থিটা cos ওমেগা টি, এরকম না? sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে sin a প্লাস b। তাহলে sin ওমেগা টি প্লাস থিটা। এবং ওই পাশে দেখো, সবার বাম পাশে এই যে এখানে নিচে 5 দিয়ে ভাগ করছিলাম, ওই 5টা কোথায় আসবে? ওই 5টা এই যে সামনে চলে আসবে। বোঝা গেছে এবার? এই 5টাই সামনে চলে আসছে। আই থিংক এবার বুঝে গেছো। জাস্ট এই দুইটা টার্মকে সাইন এবং কজের সহগের স্কয়ার যোগফলের রুট দিয়ে ভাগ করে দিছি। ভাগ করে দিয়ে দুইটাকে সাইনে প্লাস সাইনে কজ বি কজে সাইন বি বানাই এক করে দিয়েছি। এই যে, তাহলে এখানে একটা সিঙ্গেল ইকুয়েশন চলে আসছে এবং এটা আমাদের সরল ধরনের সমীকরণ। থ্যাংক ইউ। সাইন এ প্লাস বি, হ্যাঁ অনেকে ধরতে পারছো, এটা ক্লিয়ার করে দিলাম। তোমাদের সমস্যাগুলো আমি চাই যে শেষ করে দিতে, কিন্তু আসলে আমাদেরও একটা বাধ্যবাধকতা আছে। হ্যাঁ, আমরাও ক্লাস এক্সটেন্ড করতে পারি না, চাইলেই নিজের ইচ্ছা মতো বাড়াইতে পারি না। এই দুইটা ক্লাস এক্সট্রা, টোটালি এক্সট্রা হচ্ছে আমার পক্ষ থেকে। ভাইয়া যদি কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেলে ওজনের পরিবর্তনটা দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ, ওজনের পরিবর্তনটা দেখাই দিছি আমি, ম্যাথ বলছি না, ওজন W ইকুয়াল টু ফর্মুলা কি, mg। তাহলে ওজন চেঞ্জ হয়ে যাবে কখন? ওজন চেঞ্জ হয়ে যাবে যখন জি চেঞ্জ হয়ে যাবে। আর এক এক জায়গায় জি এক এক রকম, আমরা বলছি ঢাকাতে একরকম, হয়তো শ্রীলঙ্কা আরেক রকম, হয়তো আমেরিকা আরেক রকম, হয়তো পাহাড়ের উপর একরকম, তোমার খনির ভিতরে আরেক রকম, চাঁদে একরকম, মঙ্গল গ্রহে আরেক রকম। তাহলে ওজন চেঞ্জ হবে, তার সাথে সাথে জি চেঞ্জ হবে। ঠিক আছে, আবার জি এর সাথে সাথে আমরা কি জানি, তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু জি। আবার আমরা জানি জি কার উপর ডিপেন্ড করে, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে আবার জি এর সাথে টাইম পিরিয়ডের সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারি টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1 বাই জি, এটা বলা যায়। তাহলে ডাব্লিউ এর সাথে সম্পর্ক জি এর, আবার জি এর সাথে সম্পর্ক 1 বাই টি স্কোয়ার এর। ঠিক আছে, আবার জি এর সাথে আমরা আরো সম্পর্ক জানি, যদি হাইটের ক্ষেত্রে হয় না, মহাকর্ষ মানে চাঁদে মঙ্গল গ্রহে হয়, তাহলে আবার আমরা জানি জি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা তার মানে জি এর সাথে 1 বাই ডি স্কোয়ার, জি এর সাথে ডি স্কোয়ারের সম্পর্ক এভাবে। তখন আবার কি করতে পারি, ডাব্লিউ থেকে জি, জি থেকে ডি, তাহলে আলটিমেটলি ডাব্লিউ আর ডি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। অথবা ডাব্লিউ থেকে জি, জি থেকে টি, সো আলটিমেটলি ডাব্লিউ আর টি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। তোমার যে সম্পর্ক লাগবে তুমি সেটা নিয়ে আসবে। ঠিক আছে, আমার এখানে তো স্ক্রিন টোটালি আসতেছে, তোমাদের কেন আসতেছে না আমাকে একটু জানাও তো, ঠিক আছে কিনা।
তাসিন কে আছো? আমাকে একটু তোমরা সবাই জানাও ক্লাস শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ ঠিক আছে তো ভাইয়া, হ্যাঁ অনেকেই তো বলছো ঠিক ঠিক আছে, অনেকেই বলেছো ঠিক আছে। আচ্ছা আমরা একটু এই কোশ্চেনটা দেখি এটা পারি কিনা। এই কোশ্চেনটা আমার মনে হয় ইন্টারেস্টিং। হ্যাঁ ভাইয়া, এই সবুজ পেন যেটা 3-5 সেকেন্ড পর পরে চলে যায়, আচ্ছা সবুজটা ইউজ করবো না। হ্যাঁ না, আমি মার্ক করার জন্য বুঝাই। হ্যাঁ কিছু কিছু জিনিস আমি মার্ক করার জন্য বুঝাই, যেমন আমার এখানে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টার দিয়ে আমি তোমাদের বোঝানোর জন্য এটা ইউজ করতে পারি, বাট এটা সবসময় থাকলে তো অসুবিধা। ঠিক না, এটা একটা সুন্দর পয়েন্টার যে আমি কোনো কিছু বোঝাতে চাইলাম, বুঝাই দিলাম, চলে গেল। এটা নোটে থাকলে তো ঝামেলা। আমরা এই ম্যাথটা দেখবো। ধরো কপি করলাম, এখানে আমি এখানে লেখাটা পেস্ট করি। কোশ্চেনটা দেখো, a/√2 দূরত্বে দশা হচ্ছে 15 ডিগ্রি। কোন একটা কণা আছে সরল ছন্দিত সম্পন্ন, তার a/√2 দূরত্বে দশা হচ্ছে 15 ডিগ্রি। সর্বোচ্চ বেগ 30 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে 30 মিটার পার সেকেন্ড। গণনার শুরুতে বেগ কত হবে? তাহলে t=0 সময়ে আমার বেগ কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি চলো তো, ভি ম্যাক্স এ ওমেগা আমরা জানি ফর্মুলা, তাহলে এর মান তো আমি জানি না, ভি ম্যাক্স এর মান জানি। ওমেগা, ওমেগা ইকুয়াল টু আবার ফর্মুলা কি, সেটা তো হচ্ছে আবার 2π/t। আমি নিজেও জানি না এটা সলিউশন কি, লেটস ফাইন্ড আউট। হ্যাঁ আমরা চিন্তা করি যে কি কি করা যায়। গণনার শুরুতে বেগ কত, তাহলে আমরা জানি ভি এর ফর্মুলা কি, এ ওমেগা কজ ওমেগা টি, এটা হচ্ছে আমরা জানি ফর্মুলা, এ ওমেগা কজ ওমেগা টি। তাহলে সেক্ষেত্রে টাইমের মান যদি 0 হয় তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কত 1, সো আলটিমেটলি এ ওমেগা হয়ে যাওয়ার কথা না। বাট সেক্ষেত্রে আবার আরেকটা ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে প্লাস ডেল্টা আদি দশা, শুরুতে তার আদি দশা কিন্তু থাকতে পারে। তাহলে আমরা দেখে আসি কি করা যায়। তাহলে এক্স এর একটা ইকুয়েশন আমরা জানি, এটা আমরা জানি, আমরা আগে দেখি করতে পারি কিনা। হ্যাঁ তাহলে যেহেতু বলা হয়েছে a/√2 দূরত্বে দশা 15 ডিগ্রি, a/√2 দূরত্বে দশা 15 ডিগ্রি, দ্যাট মিন্স এক্স এর জায়গায় আমি a/√2 বসাতে পারবো। এ সাইন টাইমের মান 0 ধরে আমি 0 প্লাস ডেল্টা, আমি আগে আদি দশাটা বের করে নিয়ে আসতে চাচ্ছি। দাঁড়াও আমি একটু এটা সরাই দিই আগে। ওরে ফাইন, এটা একটু সরাই দিই তারপরে আসি। তাহলে আমি কি কি ইনফরমেশন ইউজ করছি, a/√2 দূরত্ব, x এর মান a/√2 ইউজ করলাম, দশা ধরলাম 15 ডিগ্রি। তাহলে দশা বলতে তো আসলে এখন দশা মানে তো আমরা জানি ভেতরের অ্যাঙ্গেলটা না, সাইনের ভেতরে যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এটা তো কি আসার কথা, এ যদি কেটেও দেই 1/√2, তাহলে ডেল্টা ইকুয়াল টু যেটা আসবে সাইন ইনভার্স 1/√2। তাহলে সাইন ইনভার্স 1/√2, আমি আগে টাইম 0 ধরে চিন্তা করছি। হ্যাঁ বাট টাইম 0 ধরলে তো এটা হবে না। আচ্ছা দেখি কি আসে, দেখি 1/√2, সাইন ইনভার্স 1/√2 মান কত, π/4 আসার কথা। হ্যাঁ আচ্ছা বোঝা গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, দশা বলতে পুরোটা বোঝানো হচ্ছে। হ্যাঁ এই পুরোটার মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে পুরোটার মান যদি 15 ডিগ্রি হয়,
তাহলে আমরা বলতে পারি ওমেগা টি প্লাস ডেল্টার মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখান থেকে ডেল্টার মান পেলাম হচ্ছে আমরা π/4। সো π/4 যদি বসানো যায় তাহলে কত আসবে? π/4 মানে হচ্ছে 45 মানে এটা হচ্ছে ওমেগা টি ইকুয়ালস টু আসবে হচ্ছে 30 ডিগ্রি। সো এখান থেকে আমরা কি বের করতে পারি? কি করা যায় বলো? টাইমটা কি বের করা যাবে? এটা একটা ভালো একটা ম্যাথ দিছো, কে দিছো জানি না। আমরা একটু চিন্তা করতে পারি। ওমেগা না, এটা এভাবে হচ্ছে না, দাঁড়াও, এটা অন্যভাবে চিন্তা করতে হবে। সবার স্কিন কি ব্লাড? না না, ব্লাড তো হওয়ার কথা না। কেউ কেউ বলতেছে ক্লিয়ার আছে তো। আচ্ছা, এটা যেটা হতে পারে নেটের প্রবলেম। হ্যাঁ, তোমাদের নেটের প্রবলেমের কারণে পুরো স্ক্রিনটা ব্লার হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা দেখি তো আমি কোশ্চেনটা কি ঠিক উঠিয়েছি কিনা। একটি সরলছন্দিত স্পন্দন কণার a/√2 দূরত্বে দশা হচ্ছে 15 ডিগ্রি। ওকে, সর্বোচ্চ বেগ 30 মিটার পার সেকেন্ড হলে গণনার শুরুতে বেগ কত? তাহলে তো আমরা কোশ্চেন তো ঠিকই করেছি, তাহলে কেন হচ্ছে না? আবার একটু চেষ্টা করি তো। কিছু কিছু ম্যাথ আসলে ঝামেলা করবে। হ্যাঁ, সো x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা, এই পুরোটা আগে ধরি। তাহলে x এর মান যেটা বলা হয়েছে a/√2, এটা নেই, এ কাটা যাবে, এবং সাইন ওমেগা টি প্লাস ডেল্টা আমার মনে হয় যেহেতু দশা বলা আছে, দ্যাট মিন্স এখানে সাইন 15 ডিগ্রি কথা বলা হচ্ছে। তাহলে এখানে তো আসলে আমাকে বের করতে হচ্ছে না, আমি তো এখানে ডিরেক্টলি সবই তো জানি। উল্টা এখানে এ কাটাকাটি চলে যাবে। দশা মানে হচ্ছে আমরা জানি সাইনের ভেতরে যে রাশিটা থাকে সেটাকে আমরা দশা বলি। তাহলে এখানে কি এটা আদি দশা বোঝাচ্ছে? কোশ্চেনটা তো এখনো ক্লিয়ার না। a/√2 দূরত্বে দশা হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এটার মান যদি আমরা 15 ডিগ্রি বসাই, আমরা বলতে পারি, হ্যাঁ আচ্ছা দাঁড়াও, বুঝতে পারছি, দেখো দেখো কি হয়। তাহলে আমরা টাইমের মান 0 ধরে, যেটা করছিলাম আগে, এটাই করব। টাইমের মান 0 ধরবো। হ্যাঁ, টাইমের মান 0 ধরবো, যে 0 ধরে আদি দশাটাকে বের করে নিয়ে আসি। তাহলে এখানে থাকে সাইন ডেল্টা শুধু। তাহলে ডেল্টার মান আসে হচ্ছে আমাদের π/4 which is 45 ডিগ্রি। আদি দশা কেন? কারণ আমরা t = 0 ধরেছি। 0 সেকেন্ড সময় আদি দশা কত সেটা, এবং আদি দশা কত পেলাম? 45 ডিগ্রি। আদি দশা পেলাম 45 ডিগ্রি। তাহলে আদি দশা যদি 45 ডিগ্রি হয় এবং আমাদের দেওয়া আছে ওই অবস্থায় দশা ছিল 15 ডিগ্রি, দ্যাট মিন্স ওমেগা টি প্লাস ডেল্টার মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে ডেল্টার মানটা এখানে বসাও 45 ডিগ্রি। তাহলে ওমেগা টির মান কত আসবে? 30 ডিগ্রি। তাহলে আমি যা যা পাচ্ছি তা তা এখানে রাখতেছি। হ্যাঁ, যা যা পাচ্ছি তা তা এখানে আগে রাখি। ওকে, সো Vmax = a ওমেগা। তাহলে আমরা যেটা করতে পারি, Vmax = আমরা ফর্মুলা জানি, a ওমেগা। তাহলে Vmax এর মান 30 বসালাম, এর মান তো জানি না, বাট এর মানটা বের করে নিয়ে আসতে পারবো চাইলে। এর মানটা নিয়ে আসা যাবে। না, এটা তো হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না। ওমেগা = তো দেয়া নাই, ওমেগা = দেয়া থাকলে হয়তো করা যেত, বা a * 2π/t। তাহলে আমরা যেটা করতে পারি, না এটা করতে পারতেছি না, কেন করতে পারতেছি না আমি জানি না, বাট এটা তো করতে পারার কথা। আচ্ছা, যেই আমাকে কোশ্চেনটা দিয়েছো, হ্যাঁ সে একটু আমাকে জানাও তো যে ভাইয়া এটা কি হবে। আচ্ছা, -30 ডিগ্রি ডেল্টার মান, আচ্ছা হ্যাঁ হ্যাঁ -30 ডিগ্রি, সমস্যা নাই, মাইনাস প্লাস মাইনাস ব্যাপার না এটা।
-30 ডিগ্রি, এটা ব্যাপার না। আমরা ওমেগা টির মান পেলাম -30 ডিগ্রি, বাট আমরা তো এখানে পাচ্ছি না। কোন একটা অবজেক্টের a/√2, আমরা জানি √2 হচ্ছে π/4, 45 ডিগ্রি। দ্যাট মিনস এরকম আদি দশাটা হচ্ছে এরকম, ওয়েভটা এরকম যে এ অংশের মান হচ্ছে 40, এখান থেকে শুরু হয়েছে। তাহলে এখান থেকে যদি যাত্রাটা শুরুও হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে a/√2 দূরত্বে না, এই ম্যাথটা আমরা পারতেছি না, আমাদের এই ম্যাথটা একটুই হবে। দেখি কি বলতেছে। প্রশ্নের তথ্যের অভাব নাকি? অভাব আসলে আমরা বলতে পারছি না, এখন আমি বলতে পারতেছি না, হয়তো এখানে অন্য কোন ট্রিক্স থাকতে পারে। সময় গণনের শুরুর সাথে টি এর মেবি রিলেশন আছে, কিছু একটা ধরতে হবে। হ্যাঁ, টি এর মেবি কোন একটা রিলেশন আছে, সেটা আমাদের করে আনতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। এটা আমি চিন্তা করব। হ্যাঁ, এটা আমি বাসায় চিন্তা করব, এন্ড তোমাদেরকে আসলে এটা হোমওয়ার্ক দিয়ে রাখি যে তোমরাও যদি কেউ পাও তাহলে আমার সাথে একটু কন্টাক্ট করো। হ্যাঁ, কেউ এটা সলিউশন পাইলে আমার সাথে আমাকে নক দিও পার্সোনালি যে ভাই এটা হয়তো এভাবে হতে পারে। তোমরা শেয়ার করতে পারো তোমাদের ইনফরমেশন, আমি দেখব কি হয়। হ্যাঁ, ভি এর ইকুয়েশন ইউজ করা যেতে পারে। ভি এর ইকুয়েশন কত বলো? এ ওমেগা cos ওমেগা টি বা ওমেগা √a² - x²। এখানে বলা হয়েছে গণনার শুরুতে, তাহলে গণনার শুরুতে মানে কি? গণনার শুরুতে তখন তো টাইম 0, তখন টাইম 0 হলে তো আলটিমেটলি পুরোটাই তো 0 হয়ে যায়। বা আমরা যদি ওমেগা টি প্লাস ডেল্টাও চিন্তা করি, cos ওমেগা টি প্লাস ডেল্টাও চিন্তা করি, ডেল্টার মান আমরা পাইছি π/4, টাইমের মান 0, সো আলটিমেটলি v ইকুয়াল টু, আচ্ছা দেখি চেষ্টা করি, এ ওমেগা, আচ্ছা এ ওমেগাটা আবার কি? ভি ম্যাক্স। হ্যাঁ আমার মনে হয় হচ্ছে, দেখি তো, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, তাহলে ভি ম্যাক্স এর মান হচ্ছে 30, আর 1/√2 তো কত? আচ্ছা এটা হওয়ার কথা না, দেখো তো, এটা হওয়ার কথা আই থিঙ্ক, দেখো তো। আমরা আগে ডেল্টা বের করে নিয়ে আসলাম, আদি দশা 45 ডিগ্রি হবে, এটাতে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? দেখো এই যে এক্স এর মান ধরেছি a/√2, এর মান মতো আছে, টাইমের মান 0 ধরেছি কারণ আমি আদি দশা চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আদি দশাটাকে পেয়ে গেছি 45 ডিগ্রি। এই আদি দশাটা যদি আমি বের করি, এ দেখো, তাহলে ডেল্টার মান হচ্ছে π/4, 45 ডিগ্রি। আর আমাকে বলা হয়েছে সময়ের শুরুতে, গণনার শুরুতে বেগ বের করতে। তাহলে ভি ইকুয়াল টু ফর্মুলা কি? এ ওমেগা cos ওমেগা টি। গণনার শুরু যেহেতু, তাহলে ওমেগা টি কি? 0 হয়ে যাবে, ওমেগা টি বাদ। টাইম ইকুয়াল টু 0 যেহেতু আমি ধরেছি, সো এটা বাদ। এটা বাদ হয়ে গেলে ডেল্টা থাকে শুধু। ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে এই যে 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি বসালাম। আর এ ওমেগা আমরা তো জানি ভি ম্যাক্স মানে কি? এ ওমেগা না? আমরা ভি ম্যাক্স মানে হচ্ছে এ ওমেগা। ভি ম্যাক্স এর মান তো দেয়া আছে, দেখো খেয়াল করে দেখো, ভি ম্যাক্স এর মান দেয়া আছে 30। তাহলে আমরা সেই এ ওমেগার মান ভি ম্যাক্স এর মান 30, সেটা বসাই দিলাম। cos 45 ডিগ্রি মান 1/√2 বসাই দিলাম। আলটিমেটলি কিছু একটা আসলো, সেটা হচ্ছে 30/√2। সো তোমরা একটু দেখবা এটা কি অ্যান্সার, এটা অ্যান্সার কিনা আমাকে একটু জানাবা, যে আমাকে কোশ্চেনটা করেছো সে আমাকে জানাবা যে এটা কি অ্যান্সার কিনা। আমরা যদিও একটা অ্যান্সার আনছি, বাট নট শিওর যে এটা আসলে এক্স্যাক্টলি তোমার বইয়ে যেটা বা তুমি যেখান থেকে আনছো সেটার অ্যান্সারের সাথে মিলছে কিনা, তো আমাকে একটু জানাবা। বাট আমরা যেখানে করলাম, যেটা করলাম সেখানে কিন্তু আমাদের এই যে 15 ডিগ্রি এটা ইউজ করা হয়নি টোটালি। হ্যাঁ, 15 ডিগ্রি মানটা কিন্তু আমরা ইউজ করি নাই। 15 ডিগ্রি ইউজ ছাড়াই আমরা আদি দশা বের করেছি, আর সেই আদি দশা দিয়ে ভি বেগের যে ইকুয়েশন সেখানে মানগুলো বসাই দিয়ে কাজ করে ফেলছি।
আর এটা ইকুয়াল টু 30 বসাইলাম, cos 45 ডিগ্রি মান 1/√2 বসালাম, আর সেখান থেকে মান বসাই অ্যান্সার নিয়ে আসলাম। হ্যাঁ, মোস্ট প্রবাবলি এভাবে হওয়ার কথা। তাহলে এটা আসছে কত? 21.21 মিটার পার সেকেন্ড। এটা হওয়ার কথা, মোস্ট প্রবাবলি এটা হওয়ার কথা, ঠিক আছে? কারণ আমরা তো আসলে ভি ম্যাক্স বসাইছি এ ওমেগার মান, আর আদি দশার মানটা বসাইলাম, টাইমের মান 0 ধরলাম। এখন টাইম কেন 0 ধরছি সেটা লিখে দেই। গণনার শুরুতে বলা হয়েছে, গণনার শুরুতে তো টাইম 0ই হবে অবভিয়াসলি, রাইট? আই থিংক এর বেশি তো আর কিছু করতে পারছি না আমরা। হ্যাঁ, মোটামুটি মোরলেস এই কোশ্চেন গুলো একটু কঠিন ছিল, এই জন্য এগুলো আনসার মানে আলোচনা করলাম। এখানে আরো কয়েকটা কোশ্চেন দিয়েছো, আমার মনে হয় ওই কোশ্চেন গুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। হ্যাঁ, সর্বোচ্চ কৌণিক বেগ বের করো, তারপর সাম্যাবস্থা ত্রিকোণ করার সমস্যা ছিঁড়ে গেলে, এটা তো করে দেওয়া আছে এখানে, তোমাদের কোশ্চেনটা দেওয়া আছে, এটা তো করে দিছি আই থিংক। এই ম্যাথ গুলো তো আই থিংক করে দিয়েছি। সো আসলে আর কি আমাদের এর বেশি যাওয়া যাবে না। হ্যাঁ, এর বেশি আমরা যেতে পারবো না, এখানে আমাদের থামতে হবে। আর আমি চেষ্টা করেছি তোমাদের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করা। আমি আরো ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ ক্লাস নিব, বাট তোমাদের মেবি 9:30টায় ক্লাস আছে একটা। সো হ্যাঁ, আজকে শেষ করবো, আজকে আমি আর যাবো না, কারণ যা দেখাইছি এর মধ্যেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, নিজে গাইডের সলিউশন গুলো দেখো, আর আরো কি কি ধরনের কোশ্চেন হতে পারে, অ্যাডমিশন টেস্টে কি কোশ্চেন আসে সেগুলো একটু দেখার চেষ্টা করো এখন থেকেই। ইনশাল্লাহ লাইফে মানে লিস্ট আমাদের মোটামুটি একটা ধারণা আসছে ওভারঅল। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হবে ভৌত আলোক বিজ্ঞানের, সোমবার থেকে। তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকবো, আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান। And I can